আমরা এখন জানবো অ্যান্টি-অ্যালাইজ জিনিসটা কি। তো চলুন, যখন আমাদের সিলেকশন টুল সিলেক্ট অবস্থায় আছে, অর্থাৎ রেক্টেঙ্গুলার হতে পারে বা ইলিপ্টিক্যাল, আমি ইলিপ্টিক্যালি সিলেক্ট রাখলাম। এখন আমরা এই অপশনগুলো সম্বন্ধে জেনেছি, বাট এরপর আমাদের রয়েছে অ্যান্টি-অ্যালাইজ। এখানে টিক মার্ক দেওয়া রয়েছে, অর্থাৎ এটা অ্যাক্টিভ রয়েছে। তো আমি এটাকে উঠিয়ে ফেললাম এবং এখানে আমি একটা সিলেকশন নিয়ে ফেললাম। এই সিলেকশন ওয়াইজ আমি এখানে একটি কালারও অ্যাপ্লাই করতে চাই, কালারটা নিয়ে ফেললাম। এবং আমরা জানি যে ব্যাকগ্রাউন্ড লেয়ারে আমরা কাজ করব না, প্রত্যেকটা কাজ আমরা ভিন্ন ভিন্ন লেয়ারে করব। নতুন লেয়ার নিলাম এক, এবং এখানে ফোরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করে ফেললাম। আমাদের লক্ষ্য রাখতে হবে, আমি যখন কালারটা অ্যাপ্লাই করেছি তখন কিন্তু অ্যান্টি-অ্যালাইজে কোনো কিছু অ্যাক্টিভ করা ছিল না। তো এই সিলেকশনটা হয়েছে আমার, এবং অ্যাপ্লাই করা হয়েছে অ্যান্টি-অ্যালাইজ ছাড়া, ফেদার ছাড়া। সেমভাবে আমি আরেকটি সিলেকশন ঠিক তার পাশেই করব, এবং এইখানে আবার নতুন একটা লেয়ার নিব। তবে আগের সিলেকশনে যেমন ফেদার এবং অ্যান্টি-অ্যালাইজ ছাড়া ছিল, এবার আমি এই ছাড়া আর কাজ করতে চাই না। তার আমি ডিসিলেক্ট করে সিলেকশনটা আবার পুনরায় নেওয়ার আগে অ্যান্টি-অ্যালাইজটাকে অ্যাক্টিভ করে ফেলব। এবার আমি সিলেকশন নিলাম, নেওয়ার পর লেয়ার 2 সিলেক্ট করে সেম কালারটাই অ্যাপ্লাই করলাম। এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে, আমি যদি একটু জুম করে দেখার চেষ্টা করি, তাহলে এই যে বাম পাশে যে অংশটা দেখতে পাচ্ছেন, যে সিলেকশনে যে অবজেক্টটা আমি নিয়ে ফেলেছি, এটার এজটা খাস কাটা দেখা যাচ্ছে, অর্থাৎ এজগুলো একদম বরাবর অবস্থায় আছে। এবং অ্যান্টি-অ্যালাইজ দিয়ে ডান পাশে যে আমরা সিলেকশন নিয়ে একটা কালার অ্যাপ্লাই করেছি, সেম কালার, এখানে দেখা যাচ্ছে যে এজগুলো একটু সফট। অ্যান্টি-অ্যালাইজের কাজ হচ্ছে এই শেষের পিক্সেলে শ্যাডো তৈরি করা, যাতে এই জিনিসটা একটু স্মুথ মনে হয়। এটি হচ্ছে মূলত অ্যান্টি-অ্যালাইজের কাজ। আর অ্যান্টি-অ্যালাইজ যদি ছাড়া আমরা কাজ করি, তাহলে কোনো জায়গায় কোনো শ্যাডো না থাকার কারণে প্রত্যেকটা পিক্সেলের পার্ট সমান কালার অ্যাপ্লাই হবে, এবং যার কারণে এরকম খাসকাটা মনে হবে। তো আমরা বুঝে গেলাম যে অ্যান্টি-অ্যালাইজের কাজ কি এবং অ্যান্টি-অ্যালাইজ ছাড়া কাজ কি। তো এবার চলুন আমরা দেখি যে ফেদারের কাজটা কি। ফেদার এখন 0 রয়েছে, অ্যান্টি-অ্যালাইজও 0। এবার আমি ফেদারটাকে এখানে মোটামুটি 10 পিক্সেল দিব। 10 পিক্সেল ফেদার দেওয়ার পর আমি ঠিক তার নিচে সেন্টারে আরও একটা সিলেকশন নিলাম এবং কাছাকাছি নিয়ে ফেললাম, এবং এখানে নতুন আরও একটা লেয়ার তৈরি করলাম, লেয়ার নম্বর 3। এখানে আমি সেম কালারটি অ্যাপ্লাই করব, বাট একটু লক্ষ্য রাখতে হবে, এবার কিন্তু আমি এখানে ফেদার অ্যাপ্লাই করেছি 10। ফেদারটা অ্যাপ্লাই করার পর এখন দেখা যাচ্ছে অ্যান্টি-অ্যালাইজ ছাড়া, অ্যান্টি-অ্যালাইজ সহ একটু স্মুথ, বাট ফেদার যখন আমি 10 পিক্সেল দিয়ে ফেলেছি, তখন যেটা অ্যাপ্লাই করেছি এই কালারটা ঠিক শেষের অংশগুলো একদম স্মুথ হয়ে মিশে গেছে ব্যাকগ্রাউন্ডের সাথে। অর্থাৎ ফেদার কি করে, এই অবজেক্টটাকে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশিয়ে দেয়, অ্যাডজাস্ট করে দেয়। এটা কতটুকু দিবে এবং কতটুকু হবে এই অ্যাডজাস্টটা, এটা নির্ভর করে আপনার ফেদারের কি পরিমাণে আপনি মান দিয়েছেন। যেহেতু আমি এখানে 10 পিক্সেল দিয়ে ফেলেছি, এজন্য এখানে 10 পিক্সেল মেশানো হয়েছে। এখন আমি যদি এখানে একটু চেঞ্জ করে 5 পিক্সেলে নিয়ে আসি, এবং নতুন করে যদি আমি এখানে আর একটা সিলেকশন তৈরি করি উপরের পার্টে, তাহলে আমরা দেখতে পাবো যে নতুন লেয়ার নিলাম এবং সেমভাবে কালার অ্যাপ্লাই করলাম। এবার আমরা একটু লক্ষ্য যদি করি, তাহলে দেখতে পাবো আমরা 10 পিক্সেলে যে পরিমাণে এটা মিশিয়ে ফেলছে, 5-এ একটু কম। অর্থাৎ আমাদের পরিমাণ অনুযায়ী আমরা খুব সহজেই ফেদারটা এখান থেকে অ্যাপ্লাই করতে পারি। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটি হচ্ছে ফেদারটা আমরা অ্যাপ্লাই করব কখন, অ্যান্টি-অ্যালাইজটা অ্যাপ্লাই করব কখন। অবশ্যই সিলেকশন নেওয়ার পূর্বে ফেদার থেকে ফেদারের বক্সে আপনাকে ফেদার দিতে হবে, এবং অ্যান্টি-অ্যালাইজটাকেও আগেই এখানে টিকমার্ক দিয়ে অ্যাক্টিভ আর টিকমার্ক উঠিয়ে ডিঅ্যাক্টিভ করে নিতে হবে। তাহলে কি আমরা সিলেকশনের পরে ফেদার দিতে পারবো না? অবশ্যই পারবো। সেটির সিস্টেমটা একটু আলাদা। সেটির সিস্টেমটা হচ্ছে এরকম, যে আমি যদি সিলেকশন নিয়ে ফেলি এবং এই যে আমি সিলেকশন করে ফেললাম, এরপর এখানে ফেদার দেওয়া হচ্ছে 0।
এখন আমি ফেদারটা তাহলে অ্যাপ্লাই করব কিভাবে? আমি কি ব্যাকে আসব? না, ব্যাকে আসার আর প্রয়োজন নাই। এর জন্য ফটোশপ আমাদেরকে একটা নতুন সিস্টেম থেকে দেওয়ার সুযোগ করে দিয়েছে। সেটা কিভাবে? সিলেক্ট মেনু থেকে মডিফাইয়ের থেকে একদম নিচে রয়েছে ফেদার। তো এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখানে দিতে পারেন। লাইক আমি আবার সেম 5 অ্যাপ্লাই করলাম এবং এখান থেকে কালার অ্যাপ্লাই করে আমরা দেখতে পাচ্ছি যে আমার ফেদারটা এখানে আমি অ্যাপ্লাই করতে পেরেছি। তাহলে আমরা খুব সহজেই বুঝে গেলাম কিভাবে ফেদার এবং অ্যান্টি-অ্যালাইজ অ্যাপ্লাই করতে হয়। এরপর আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে মুভ টুল। আমাদের ফটোশপের একদম শুরুর যে টুলটা, এটাকে বলা হচ্ছে মুভ টুল। শুরুর টুলটাই আমরা একটু পরে দেখছি, এটার কারণ আছে। এখন দেখেন আমাদের এই লেয়ারগুলো লেয়ার প্যালেটে, প্রত্যেকটা লেয়ার প্যালেটে আমরা কালার অ্যাপ্লাই করেছি আলাদা আলাদা লেয়ার নিয়ে। তো আমি এগুলোকে ডিলিট করে ফেললাম, সবগুলোকে সিলেক্ট করলাম এবং এখান থেকে ডিলিট নিলাম। মুভ টুলটা মূলত ব্যবহার করার পূর্বে আমরা কিছু জিনিস তৈরি করে নিব। যেমন আমি প্রথমে একটা সার্কেল তৈরি করে নিলাম, লাইক এরকম একটা সার্কেল। নতুন একটা লেয়ার নিয়ে ফেলবো এবং সেখানে অ্যাপ্লাই করে ফেলবো। এবং এখান থেকে আমি পুনরায় একটা রেক্টেঙ্গুলার নিলাম, রেক্টেঙ্গুলার কি করলাম, এখানে সেমভাবে একটা স্কোয়ার টাইপ তৈরি করার চেষ্টা করলাম। এবং এখানেও নতুন একটা লেয়ার নিব, নিয়ে এবার আমি কালারটা একটু ভিন্ন ফিল করব, ব্যাকগ্রাউন্ড। আমি প্রত্যেকটা লেয়ারে আলাদা আলাদাভাবে এগুলো অ্যাপ্লাই করছি। এবং আমরা জানি যে আমরা এখান থেকে পলিগনটা কি করতে পারে, আমাদের স্ট্রেট সিলেকশানে আমাকে হেল্প করতে পারে। তাহলে আমি এখান থেকে কি করব, মোটামুটি একটা স্ট্রেট সিলেকশানটা নিয়ে একটা ত্রিভুজ আকৃতির কিছু নিতে চাই। তাহলে এখান থেকে সিলেকশান নিয়ে আমি নতুন আর একটা লেয়ার নিলাম এবং এখান থেকে যদি আমরা লক্ষ্য করি একটু রেড কালারটা আমি অ্যাপ্লাই করব। এবং আরও একটা কিছু এখানে অ্যাপ্লাই করতে চাই, একটু লম্বা, লাইক এরকম। এবং কালারটা পরিবর্তন করতে চাই, কালারটা এবার আমরা দিতে চাই লাইক ব্লু বা গ্রিন টাইপ, একটু আলাদা, একটু চোখে লাগার মতো। নতুন লেয়ার নিব অবশ্যই, কারণ আমরা জানি প্রত্যেকটা কাজ আলাদা আলাদা লেয়ারে করতে গেলে আমাদের অনেক সুবিধা আছে। এখন দেখেন আমরা মুভ টুলটা সিলেক্ট করার পর আমরা এখন দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা লেয়ারে আমাদের ভিন্ন ভিন্ন জিনিস আমরা অ্যাপ্লাই করে ফেলেছি। মুভ টুলটা সিলেক্ট করার সাথে সাথে আমার কোন লেয়ারটা সিলেক্ট আছে এবং ওই লেয়ারের কোন জিনিসটা সেটি আমরা এখানে সহজে বুঝতে পারছি। যেমন দেখেন এটার আমি একটু হাইটটা বেশি করে ফেলেছি, এই জিনিসটা আমার সিলেক্ট অবস্থায় আছে। আমি বুঝবো কিভাবে যে এটি আমার এই লেয়ারটাই সিলেক্ট অবস্থায় আছে? কারণটা হচ্ছে এই যে চারপাশে আমাকে একটা বর্ডারের মতো একটা অংশ দেখা যাচ্ছে, এটাকে বলা হয় ট্রান্সফর্ম। এটি রয়েছে আমাদের এই মুভ টুল সিলেক্ট করলে অপশন বার থেকে শো ট্রান্সফর্ম যে অপশনটা এখানে দেখা যাচ্ছে। এটি যদি আপনি টিকমার্কটা উঠিয়ে দেন তাহলে আর দেখতে পাবেন না। এবং এটি খুব সহজে বোঝার জন্য আমাদের এটি ব্যবহার করব আমরা, অবশ্যই শো ট্রান্সফর্মটা আমি দিয়ে ফেলব। এখন দেখেন আমি যদি লেয়ার 2টা সিলেক্ট করি, এই লেয়ার 2 সিলেক্ট করার সাথে সাথে দেখেন লেয়ার 2তে যে অংশটা রয়েছে সেটি সিলেক্ট হয়ে গেছে। তাহলে এটির কাজটা কি? এটির কাজটা হচ্ছে কি, বেশ কিছু কাজ আছে। যেমন আমি এখন যদি কি করি, এই নিচের এটা সিলেক্ট করার চেষ্টা করি, আমি এই লেয়ার 4টা সিলেক্ট করলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে চারপাশে ট্রান্সফর্ম যে বর্ডারের মতো দেখতে পাচ্ছি, এটি দিয়ে আমরা চাইলে কি করতে পারি, কর্নার থেকে ক্লিক করে ড্র্যাগ করে এটাকে বড় করতে পারি, আবার ছোট করতে পারি। আবার কর্নারে যদি আমি একটু ধরে রাখি কিছুক্ষণ, এই ধরনের একটু বাঁকা অ্যারো কি আসবে, এটা দিয়ে আমি চাইলে রোটেট করতে পারি আমার ইচ্ছা মতো। তাহলে চমৎকার একটা বিষয়, খুব সহজে আমরা এটাকে ছোট বড় করতে পারছি, রোটেট করতে পারছি। এখন কথা হচ্ছে যে আমি এই যে রোটেট করতে পারলাম এবং এটা একটু বাঁকা মনে হচ্ছে, আমি এটাকে আরেকটু রোটেট করে, ওকে ঠিক আছে।
খুব সহজে আমরা এটা বুঝতে পারছি যে আমার কোন লেয়ারটা সিলেক্ট আছে, কারণ লেয়ারের যেটা সিলেক্ট থাকছে ওই লেয়ারের চারপাশে এই ধরনের বর্ডার দেখা যাচ্ছে। এটি হচ্ছে আমাদের শো ট্রান্সফর্মের কন্ট্রোলের কাজ। এখন আমরা মুভ টুলের কাজ হচ্ছে কোনো কিছুকে মুভ করাটা, অর্থাৎ এক পাশ থেকে অন্য পাশে নিয়ে যাওয়ার জন্য আমরা এই মুভ টুলটা ব্যবহার করতে পারি। এখন একটু লক্ষ্য করে দেখেন, আমার যে লেয়ারটা সিলেক্ট আছে আমি যদি মুভ করতে চাই অনলি সে লেয়ারের কম্পোনেন্টটাই মুভ হবে, অন্য লেয়ারের কোনো কিছু মুভ হবে না। এখন আমি যদি এই ট্রায়াঙ্গেলটাকে চেষ্টা করি যে খুব ভাবে যে আসলে আমি এটাকে উপরে নিচে ডানে বামে মুভ করাতে চাই, বাট হচ্ছে না, সরাতে চাচ্ছি হচ্ছে না। সেমভাবে আমি সার্কেলটাকে সরাতে চাই, হচ্ছে না, এবং এটাও হচ্ছে না, কারণ একটাই সিলেক্ট আছে আমার ভিন্ন কোনো একটি লেয়ার। তাহলে আমি কি সার্কেলকে সরাতে পারবো না? অবশ্যই পারবো। কিভাবে? তাহলে আমার সার্কেল লেয়ারটা সিলেক্ট করতে হবে। এবার আমি সার্কেলকে অনায়াসে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ডানে বামে মুভ করাতে পারবো। সেমভাবে আমি যখন যে লেয়ারটা সিলেক্ট করব ওই লেয়ারে যা থাকবে সেটিকে আমি কি করতে পারবো? মুভ করাতে পারবো খুব ইজিলি। এখন কথা হচ্ছে, আমার যখন কাজ করতে করতে একটা পর্যায়ে এখানে 40-50 অনেক বেশি লেয়ার হয়ে যাবে, তখন আমার জন্য একটু বোঝা কষ্টকর বিষয় যে আসলে আমার এই যে ট্রায়াঙ্গেলটা রেড, এই ট্রায়াঙ্গেলটা কোথায় রয়েছে, কোন লেয়ারে রয়েছে। তাহলে ওইটা আমি যদি এভাবে চোখ বন্ধ করে দেখার চেষ্টা করি, আমার অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এবং ফাইনালি আমি হয়তো খুঁজে বের করলাম, এরপর মুভ করলাম। তো এটিকে সহজ করার জন্য ফটোশপ আমাদেরকে চমৎকার একটা অপশন দিয়ে ফেলেছে, সেটি হচ্ছে আমাদের অটো সিলেক্ট। তো অটো সিলেক্ট কি করছে? অটো সিলেক্ট যখন আমাদের অ্যাক্টিভেট করে আমরা দিব, তখন আমরা যে কম্পোনেন্টের উপরে ক্লিক করব, অর্থাৎ আমি সার্কেলের উপরে ক্লিক করে ফেলেছি, তাহলে সার্কেল যে লেয়ারটাতে রয়েছে ওই লেয়ারটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গিয়েছে। আমি ট্রায়াঙ্গেলে সিলেক্ট করতে চাই, তাহলে আমি ট্রায়াঙ্গেলের উপরে ক্লিক করব, ট্রায়াঙ্গেলের লেয়ারটা সিলেক্ট হয়ে গিয়েছে। আর আমরা জানি যে লেয়ারটা সিলেক্ট হয় সেটা সহজেই মুভ করা যায়। আমি চাচ্ছি এই অংশটাকে সিলেক্ট করে এটাকে মুভ করব, যখন এটাতে ক্লিক করব সাথে সাথে দেখেন এই লেয়ারটা সিলেক্ট হয়ে গিয়েছে। আসলে এই লেয়ারে সিলেক্ট হয়েছে কিনা এটা বুঝবো কীভাবে? আর একটা সহজ ওয়ে হচ্ছে এটাকে বন্ধ করা। দেখেন আমরা দেখতে পাচ্ছি, এবং নিচের এইটাকেও সিলেক্ট করলাম, আমি মুভ করলাম। তো এভাবে আমরা চাইলে যে কোনো জিনিস খুব সহজেই ক্লিক করে ধরে সিলেক্ট করে আমরা কি করতে পারি? এটাকে মুভ করতে পারি। এটা অটো সিলেক্ট থাকা অবস্থায়। আর যদি অটো আমার বন্ধ করে ফেলি, তাহলে আমরা চাইলেই কিন্তু মুভ করাতে পারবো না। যেটাতে ক্লিক করব সেটা কিন্তু হবে না। কোনটা হবে? যেটা লেয়ার সিলেক্ট আছে। লাইক আমি এখন 4 নাম্বার লেয়ার সিলেক্ট করলাম, এবার আমি এটাকে মুভ করাতে পারবো। এখন এই 4 নাম্বার লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি ফার্স্টের এই অংশটাকে মুভ করাতে চাই, বাট হবে না। তার আমরা সহজেই বুঝলাম যে অটো সিলেক্ট থাকলে কি হবে? আমি যেটাতে ক্লিক করব সেই লেয়ারটাই সিলেক্ট হয়ে যাবে, এবং যেটা সিলেক্ট থাকবে যে লেয়ারটা, সেটার কম্পোনেন্ট অবশ্যই আমরা সহজে মুভ করাতে পারবো। এটি হচ্ছে আমাদের মুভ টুলের। এখন আমরা দেখব অ্যালাইন অ্যান্ড ডিস্ট্রিবিউট। তো প্রথমে আমরা অ্যালাইন নিয়ে একটু কথা বলতে চাই। আমরা মুভ টুলের বেসিক বিষয় জেনে গিয়েছি যে যে লেয়ারটা সিলেক্ট থাকবে সেই লেয়ার সহজে আমরা মুভ করাতে পারবো। এখন আসেন, যখনই আমাদের মুভ টুলটা সিলেক্ট করলাম, অপশন বারে এখানে আমাদের মুভ টুলের বেশ কিছু অপশন রয়েছে, আমরা ট্রান্সফর্ম এবং অটো দেখে ফেলেছি, বাট এর পাশে আরও কিছু অপশন রয়েছে, এগুলো এখনও অ্যাক্টিভেট হয় নাই। না হওয়ার কারণটা হচ্ছে, আমরা যখন কোনো কিছু অ্যালাইন করতে চাই, সেই জিনিসটা আমরা কারো কাছ সাথে কম্পেয়ার করে অ্যালাইন করি। লাইক ধরে নেন আমরা কি করতে চাই, এই সার্কেলটাকে আমি এই যে আমাদের হাইট যেটা একটু বেশি, এই বক্সের সাথে অ্যালাইন করতে চাই, তাহলে আমাকে এটার সাথে কি করতে হচ্ছে? কম্পেয়ার করতে হচ্ছে। তো যখন আমি কম্পেয়ার করব, তখন অবশ্যই আমার একটা কোনো কিছু প্রয়োজন হবে কম্পেয়ার করার জন্য।
তো এজন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা শুধুমাত্র একটি লেয়ার সিলেক্ট করে এটাকে কারোর সাথে কম্পেয়ার করে কাজ করতে পারছি না। তাহলে আমাকে কি করতে হবে, যেটার সাথে কম্পেয়ার করে কাজ করতে চাচ্ছি সেটার লেয়ারটাও আমাকে সিলেক্ট রাখতে হবে। তাহলে সেটা কিভাবে করব, আমরা একটা লেয়ার সিলেক্ট আছে, আমি লাইক ধরে নিলাম 4 নম্বর লেয়ারটা সিলেক্ট আছে। এখন আমি কন্ট্রোল প্রেস করে কি করি, সিলেক্ট করি ট্রায়াঙ্গেলটা, তাহলে কি হয়ে যাচ্ছে, আমাদের কাজ হচ্ছে না। কেন হচ্ছে না, কারণটা হচ্ছে আমার এখানে অটো সিলেক্ট থাকার পরও কন্ট্রোল প্রেস করা মাত্র এখানে শর্টকাট দেখেন অটো টিকটা উঠে যাচ্ছে। তাহলে আমরা সিলেক্ট করব কিভাবে, সিলেক্ট করার সবচেয়ে সহজ ওয়েটা হচ্ছে আমি কন্ট্রোল প্রেস করে আমি যে লেয়ারের সাথে কম্পেয়ার করতে চাই সেই লেয়ারে ক্লিক করব। লাইক আমি চাচ্ছি সার্কেলের সাথে, তার সার্কেলের লেয়ারটা কোনটা, আমার সার্কেলের লেয়ারটা হচ্ছে 1 নম্বর লেয়ার। তাহলে কন্ট্রোল প্রেস করে আমি সিলেক্ট করলাম। এবার 4 নম্বর লেয়ার এবং 1 নম্বর লেয়ার এই দুইটার যা রয়েছে কম্পোনেন্ট, একটাতে রয়েছে সার্কেল আর একটাতে, এই দুটো মার্ক হয়ে গিয়েছে অর্থাৎ ট্রান্সফর্ম। এখন এই দুইটা আমি কম্পেয়ার করে অ্যালাইন করতে পারি। অ্যালাইনটা কেমন, আমি চাচ্ছি এই দুইটা অবজেক্টের উপরের অংশটা সমান হবে, সমান্তরাল হবে, অর্থাৎ হাইটটা সেম হবে। এই সার্কেলের উপরের অংশ যে পজিশনে থাকবে এই অবজেক্টেরও সেম উপরের অংশটা সেম পজিশনে থাকবে। দেখেন যখনই দুটি লেয়ার সিলেক্ট করে ফেলেছি এখন কিন্তু আমাদের এই উপরের অংশগুলো কি হয়ে গেছে, অপশনগুলো অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো আমি চাচ্ছি কি যে এই দুই অংশের অর্থাৎ দুইটি লেয়ারে যা রয়েছে এটি দুইটির উপরের পার্টটা সমান্তরাল থাকবে। সেক্ষেত্রে আমরা যদি একটু লক্ষ্য করি এই আইকনগুলোর মধ্যে এইটিকে দেখা যাচ্ছে যে উপরের অংশটা ইকুয়াল করা আছে অর্থাৎ সমান্তরাল করা আছে। তবে এই বাটনে যদি প্রেস করি তাহলে কি হচ্ছে, আমাদের যে দুইটা লেয়ার সিলেক্ট করা আছে তাদের উপরের অংশটা সেম হয়ে যাচ্ছে অর্থাৎ সমান্তরাল হয়ে যাচ্ছে। সেমভাবে আমি যদি চাই যে নিচের অংশটাকে এবার সমান করতে চাই, সেক্ষেত্রে দেখেন ঠিক ডান পাশে দেখা যাচ্ছে নিচের পার্টটা সমান। এখানে ক্লিক করলে কি হচ্ছে, নিচের অংশটা সমান হয়ে যাচ্ছে। এখানে আর একটা মজার বিষয় হচ্ছে আমরা কি করলাম, উপরের পার্ট সমান করলাম, নিচের পার্টটাকেও সমান করলাম, বাট উপরে নিচের একটা সেন্টার রয়েছে মাঝামাঝি, এইটা যদি আমরা সমান্তরাল করতে চাই সেক্ষেত্রে আবার এই মাঝের যে বাটনটা রয়েছে এখানে প্রেস করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি উপরেও কিছু অংশ ফাঁকা রয়েছে, নিচেও রয়েছে। তাহলে এটা আসলে মাঝামাঝি অ্যালাইন হয়েছে। তো সেমভাবে আমরা এটা দুইটা কম্পোনেন্টে দেখলাম, এখন চারটাতেই আমরা দেখতে চাই, অর্থাৎ আমি এখন সবগুলো কন্ট্রোল প্রেস করে লেয়ার সিলেক্ট করলাম 4টি। এখন আমি চাচ্ছি সবগুলোর নিচের অংশ অর্থাৎ নিচের পার্টটা সমান হবে। সেক্ষেত্রে আমি কি করব, একদম ডান পাশের নিচে দেখতে পাচ্ছি এখানে এই বাটনে ক্লিক করব, তাহলে সবগুলো নিচটা একদম সমান্তরাল হয়ে গেছে। সেমভাবে আমি উপরের পার্টটা সমান করতে চাই, উপরের পার্ট সমান হয়ে গিয়েছে। মাঝে রাখতে চাই অর্থাৎ প্রত্যেকের সেন্টার ওয়াইজ থাকবে, অর্থাৎ এইটার মাঝের দূরত্ব এবং এটার মাঝের দূরত্ব এবং এটার মাঝের দূরত্ব সমান্তরাল অবস্থায় থাকবে। তাহলে আমি এইটাতে ক্লিক করব, আইকনটাতে। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি একদম সমান্তরালভাবে রয়েছে। আমরা এই পাশে 3টা বাটন খুব সহজে দেখলাম। আমি এটাকে যদি একটু ঘুরিয়ে ফেলি, লাইক আমরা জানি যেভাবে আমরা ঘুরিয়ে ফেললাম এবং এটাকে একটু নিচের দিকে নিয়ে আসি। আমরা চাইলে এখানে মুভ টুল সিলেক্ট আছে, আমি এটাকে একটু ছোটও করতে পারি, একটু ছোট করে ফেললাম। ওকে, এখন দেখেন আমরা এই যে যখনই আমার একটা লেয়ার সিলেক্ট থাকবে আমাদের এগুলো কিন্তু অ্যাক্টিভ অবস্থায় থাকবে না। তো সেক্ষেত্রে আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমি যেটার সাথে অ্যালাইন করতে চাই সেই লেয়ারটাকেও সিলেক্ট রাখতে হবে। তো আমরা সবগুলোকে আবার একসঙ্গে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এবার আমি চাচ্ছি যে এগুলোর ডান পাশটা সমান হবে বা বাম পাশটা।
তো প্রথমে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে বাম পাশটা সমান করতে চাচ্ছি। তাহলে এখানে দেখি লেফট সাইড কর্নার সমান্তরাল, এই বাটনটা দেখা যাচ্ছে। তো এখানে প্রেস করলাম, আমাদের এটা হয়ে গেছে। এখন এই যে লেফট পাশ সমান করলাম, আমি এখন চাচ্ছি সেমভাবে রাইট পাশটা ইকুয়াল করতে। সেক্ষেত্রে আমি এই বাটনে প্রেস করলাম এবং এটাকে বলা হচ্ছে অ্যালাইন টু রাইট এজ। প্রত্যেকটার নাম সেমভাবে রয়েছে, অ্যালাইন টু লেফট এজ, অ্যালাইন টু রাইট এজ, অ্যালাইন টু টপ, অ্যালাইন টু বটম। তো এখন আমরা চাচ্ছি ডানে এবং বামে সমান্তরাল এবং সেম আগের মতোই এটার আমাদের ডানে বামের সেন্টারটা আমরা করতে পারি, অর্থাৎ এটাকে আমরা বলি হরিজন্টাল সেন্টার। ক্লিক করলে দেখেন মাঝামাঝি চলে এসেছে। তাহলে আমরা মুভ টুলের এই বিষয়টা খুব সহজেই জেনে গেলাম। এখানে আরেকটি বিষয় রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে ডিস্ট্রিবিউট। ডিস্ট্রিবিউট বলতে আমরা বুঝি একটা সমান্তরাল ভাগ। তো আসেন আমরা মুভ টুলের ক্ষেত্রে ডিস্ট্রিবিউট যেটা বোঝানো হচ্ছে সেটি হচ্ছে যে একটি অবজেক্ট থেকে আরেকটি অবজেক্টের মাঝে যে গ্যাপ বা দূরত্ব এটি সমান থাকবে। তো এটির জন্য আমরা কি করতে পারি, সেমভাবে যেগুলোর মাঝের দূরত্বটা আমি সমান রাখতে চাই সেগুলোকে সিলেক্ট করলাম, করার পর এখন উপরে একটি অবজেক্ট নিচে একটি অবজেক্ট, তাহলে মাঝের যে দূরত্ব এটাকে আমাদের হাইট বলা হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের মূলত ভার্টিক্যাল। তাহলে আমরা ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট করতে গেলে আমরা এই বাটনে ক্লিক করব, তাহলে আমাদের প্রত্যেকের মাঝের গ্যাপ দেখেন সমান হয়ে গিয়েছে। এখন একদম দূরত্বটা সমান। এখন আমি যদি মনে করি আসলে সত্যিই কি দূরত্ব সমান হয়েছে, চল আমরা একটু টেস্ট করে দেখি। তাহলে আমি এখানে সিলেকশন টুল নিলাম এবং এখান থেকে আমি একটু চেষ্টা করব একটু সিলেকশন নেওয়া, লাইক ধরে নিলাম এখানে হাইটটা 71 এমন। আমি একটু না, আমার সিলেকশনটা এখন ভালো হয় নাই, আমি এই কারণে আমরা প্রত্যেকটা কাছে একটু জুম করে করব। আমি একদম এক্স্যাক্ট জায়গা থেকে ধরবো এবং এখানে দেখব যে এটা আসলে কতটুকু। হ্যাঁ 69, এটা দূরত্বটা হচ্ছে 69। তাহলে আমি যদি এই সিলেকশনের কোনো একটা কালার নিয়ে ফেলি, লাইক আমি নতুন একটা লেয়ার নিলাম এবং সেখানে একটি কালার নিয়ে ফেললাম, লাইক আমি এই টাইপ একটা কালার নিয়ে ফেললাম। আমরা জানি মুভ টুল দিয়ে কি করা যায়, মুভ করানো যায়। তো এটাকে আমি মুভ করে কি করব, সেম এই পজিশনে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন আসলেই দূরত্ব সমান কিনা আমি যদি একটু নিয়ে আসি, তাহলে এখানে দেখা যাচ্ছে যে দেখেন একদম দূরত্বটা সেম। যেহেতু এই পার্টটা দেখেন টাচ করে ফেলছে, এটা একটু বাঁকা রয়েছে, এই জন্য এখানে একটু গ্যাপ দেখা যাচ্ছে। আমি যদি পরেরটাতে নিয়ে আসি, এবার দেখেন একদম টাচ করে ফেলছে, অর্থাৎ দূরত্বটা এটা একদম সমান হয়ে গিয়েছে। তো সেমভাবে আমরা আরেকটি কাজ করতে পারি, এই প্রত্যেকটাকে ধরে আমি আবার সেম আগের মতো যেভাবে এবার আমরা একটু ভার্টিক্যালি এবং হরিজন্টালি দেখার চেষ্টা করব। তো এবার আমি একটু ফাঁকাটা গ্যাপটাকে একটু বাড়িয়ে রাখি, লাইক এরকম। তো সবগুলোকে আমি সিলেক্ট করলাম, করার পর এবার যদি আমি সেমভাবে কি করার চেষ্টা করি, আমার একটি অবজেক্ট বামে আসছে আর একটি অবজেক্ট ডানে আসে, তাহলে এই মাঝের গ্যাপটাকে আমরা আড়াআড়ি গ্যাপ বলছি, অর্থাৎ এটাকে ভার্টিক্যাল না বলে আমরা এটাকে হরিজন্টাল বলা হয়। তাহলে হরিজন্টাল ডিস্ট্রিবিউট করতে গেলে আমাকে যেটি করতে হবে, এই বাটনে প্রেস করতে হবে, এটি হচ্ছে ডিস্ট্রিবিউট হরিজন্টালি। ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের প্রত্যেকের অবজেক্টের মাঝে যে গ্যাপটা ছিল এটা ইকুয়াল হয়ে গিয়েছে। সেমভাবে আপনি যদি আবার এখান থেকে একটু দেখার চেষ্টা করি, এগুলো মোটামুটি সেম থাকবে। তো আমরা মোটামুটি অ্যালাইন এবং ডিস্ট্রিবিউট এই বিষয় সম্বন্ধে সহজেই জেনে গেলাম।